ছায়া ছাতের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হাত গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, মহামায়া রত্না চক্রবর্তী, মীনা পৃথা রায়। শুরু হচ্ছে আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হাত। কাঠ যদি শুষ্কতার প্রতীক হয়, কাঠির প্রতীক হওয়া উচিত রোগা শুষ্কতার। কাঠ চিল্লেই হয় কাঠি। মানুষকে রোগা হওয়ার জন্য কিন্তু ভুগতে হয় রোগে। এদিকে আবার মোটা হওয়ার রোগও জগতে আছে। রোগা হওয়ার ব্যাপারটা তাই বড়ই জটিল, প্রায় দর্শন সমস্যার মতন। মহামায়া যে কাঠির মতো সরু, সময় সময় সেটা এমনই খারাপ দেখায় যে স্পষ্ট মনে হয় মেয়ে মানুষের শরীরে এত বাড়াবাড়ি ভালো নয়। মহামায়াকে সবচেয়ে খারাপ দেখায় যখন সে দাঁড়ানো অবস্থাতেই উপুর হয়ে মেঝেতে কোনো হাতের কাজ সারে। বড় মাছ পড়লে ছিপও ঠিক এইরকম ভঙ্গি করেই বেঁকে যায়। মহামায়ার হাত দুটি বড় লম্বা। রোগা না হলে তাকে বেঁটে বলা যেত, গড়নের আরেকটু অভাব থাকলে তাকে ছেলে বলা যেত। হাত দুটি তার ইঞ্চি কয়েক ছোট এবং কম সুগোল ও সুপরিপুষ্ট হলে বলা যেত মানিয়েছে। বাড়ির মানুষগুলির মধ্যে সে নিজে যেমন বেমানান, তার প্রত্যঙ্গগুলির মধ্যে হাত দুটিও তেমনই বেমানান, যেন ধার করা জিনিস। ধার করা জিনিসের মতোই হাত দুটি কিন্তু তার কাজের। কত কাজ যে সে করে তার সীমা নেই। সেলাইয়ের কাজ, বোনার কাজ, লেখার কাজ, সংসারের কাজ, সেবার কাজ। হাতে কাজ না থাকলে সে এক মুহূর্ত থাকতে পারে না। ঘুম ভাঙার পর থেকে আবার ঘুমিয়ে পড়া পর্যন্ত তার হাত অবিরাম কাজ করে যায়। হাতের পরিশ্রমের শ্রান্তিতে শরীর এলিয়ে আসে, কোমর টনটন করে, মনে হয় হাঁটু মুচড়ে হুমড়ি খেয়ে সে পড়ে যাবে। কিন্তু হাত তখন তার বোধহয় ডাম্বেল ভাজতেও রাজি। জোর করে কাজ করা থেকে বঞ্চিত করে রাখলে তার হাত এটা ঘাঁটে ওটা ঘাঁটে, একে টানে ওকে ঠেলে দেয়, ঠিক নিষ্কর্মা মানুষের মতনই ছটফট করতে আরম্ভ করে। তারপর এক সময় দেখা যায় একটা অকাজকে কাজে পরিণত করে তার হাত ভারী ব্যাপৃত হয়ে পড়েছে। স্বামীর গদিয়াটা চেয়ারে চিত হয়ে শুয়ে ছোট মেয়েকে কোলে নিয়ে মেজোজা কেতকী বলে, চারা গাছটা টপ থেকে ওপড়ানো হলো কেন? মহামায়ার বিস্ময়ের সীমা থাকে না। ফুলের চারার চেয়ে সে তার নিজের হাতের দিকে তাকায় বেশি করে। তাই তো, তার হাত দুটিকে তো বিশ্বাস নেই। এই তো হেঁসেল তুলে এসেছে আরো হাজারটা টুকিটাকি কাজ ছেড়ে। এরই মধ্যে এতটা কি করে অধীর হয়ে উঠল তার হাত যে দেওরের টুথব্রাশ নিয়ে খুঁড়ে খুঁড়ে টপ থেকে আস্ত একটা ফুলের গাছ উপড়ে ফেলল সে। ছুঁচল চিবুকের চামড়া কুঁচকে, রেখার মতন পাতলা ঠোঁট ফাঁক করে সে একটু হাসে, বলে, ভালো করে পুঁতব বলে উপড়েছি ভাই। রোজ জল দিচ্ছি, ফুল ফুটবার নাম নেই, তাই ভাবলাম একবার তুলে আবার পুঁতি। দোষ টোষ কিছু থাকে তো শুধরে যাবে। লাকসই কৈফিয়ত দিলে কি হবে? মনটা মহামায়ার খারাপ হয়ে যায়। লাকসই দূরে থাক, কোন রকম কৈফিয়তই সে দিতে পারেনি। এমন অকাজও কি সে করেনি? সকালে সেজ দেওয়ারের ছেলেকে 4 বার লোভালোভি করে খেয়াল হয়েছিল যে সেটা মানুষের বাচ্চা, কুমড়ো কাঁকুর নয়। তার খানিক পরে ছোট ননদের 27 টাকার শাড়িখানা ছিঁড়ে দোফালা করে ফেলেছিল সে। এখনকার মতন এমনই ভাবে রোদে মেলা শাড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে থেকে। কেন হয় এমন? কেন হয়? কোনো কথা ভাবতে গেলেই নিজের হাতের কথা সে কেন ভুলে যায়? কেন তার মনে থাকে না যে সে একটু অন্যমনস্ক হলেই তার হাত দুটি চুপি চুপি এমন কিছু কাণ্ড বাঁধিয়ে বসবে যার জন্য তার নিজের বিপদের সীমা থাকবে না? মন খারাপ করে এই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎই
চমক লাগে মহামায়ার। এইটুকু ভাবনার অবসরেই ডান হাতটি একটা কাজ করে বসে আছে। উঠোনের ওদিকে উঁচু প্রাচীর, তারও ওদিকের বাড়িটার তেতলার জানলায় দাঁড়িয়ে যে ছেলেটা ইশারায় আসবার অনুমতি প্রার্থনা করছিল, এই নিঝুম দুপুরে তাকে তার ডান হাতটি ডেকে বসেছে। নিঝুম দুপুর হয়তো নয়, একতলার প্রেসে হয়তো এখনই ঘটাং ঘটাং ছাপার কাজ আরম্ভ হয়ে যাবে, তবু অন্তত দুপুর তো। এই সময়ে এভাবে ইশারায় আদান প্রদান চোখে পড়লে লোকে ভাববে কি? লোকে তো আর জানবে না যে ও বাড়ির বাড়িনের কাশি হয়ে গলা ভেঙে গেছে বলেই নিজের বুকে হাত ঠুকে সে জিজ্ঞাসা করেছে এখন রুমাল নিতে আসবে কিনা। আর সে অন্যমনস্ক হয়ে পড়েছিল বলেই তার অবাধ্য হাত হাতছানি দিয়ে তাকে ডেকে ফেলেছে। গলা অবশ্য তার ভাঙেনি, কিন্তু মেয়ে মানুষ হয়ে সে চেঁচাবে কি করে? হাতছানি দিয়ে না ডাকলেও হতো। ওর ইশারা আর তার হাতছানি যে দেখেছে, সে যখন ওকে এই সময় বাড়িতে ঢুকতে দেখবে, ভাবতে আর কিছু বাকি রাখবে না। ভালো করে পুঁতবার জন্য ওপরানো চারাটি ইতিমধ্যেই কয়েক টুকরোয় ভাগ হয়ে গিয়েছিল। সেদিকে চেয়ে মহামায়া আর চোখে একবার কেতকীর দিকে তাকালো। কেতকী চোখ বুজেছে। দুপুরবেলা তার ছেলেকে বুকে নিয়ে স্বামীর চিত হওয়া চেয়ারে চিত হয়ে বেশিক্ষণ কেতকী চোখ খুলে রাখতে পারে না। ভাঙা চারাগাছখানা নিচে ফেলে দিয়ে মহামায়া দু হাতে রেলিংখানা শক্ত করে চেপে ধরল। এই কাজটাই করুক হাত দুটি, এই রেলিং ধরার কাজ। এত জোরে ধরুক রেলিং যেন খুলবার সময় রীতিমতন একটু কষ্ট হয় হাত দুটির। প্রত্যেকটা আঙুল সোজা করবার সময় সে যেন বুঝতে পারে যে এ এক ধরনের শাস্তি। সেইখানে দাঁড়িয়েই মহামায়া বারিনকে বাড়িতে ঢুকতে দেখল। একতলার প্রেসে কেতকীর স্বামীর সঙ্গে কথা বলতে শুনল। দোতলা ডিঙিয়ে জুতোর শব্দ তেতলায় সপুত্র কেতকীর ঘুম ভাঙিয়ে কাছে এসে দাঁড়াতে দেখল, তবু রেলিংয়ের মুঠি সে খুলল না। আঙুলের গাঁটগুলি তখন তার ধপধপে সাদা হয়ে গেছে। রক্তের স্রোতের সঙ্গে একটা স্তিমিত ব্যথা দেহের ভেতর দিকে বয়ে চলেছে। রুমালগুলো হয়েছে বৌদি? বারিনের কথায় একটা সব যেন বেঁচে উঠল। এক মুহূর্তে মহামায়ার দেহের অসারতম অঙ্গটুকুতে পর্যন্ত এলো এক প্রাণস্পন্দনের জোয়ার। তাড়াতাড়ি রেলিংয়ের বাঁধন থেকে হাত ছাড়িয়ে সে বলল, সব হয়নি, কটা বাকি আছে, একটু বসুন, এখনই সেলাই করে দিচ্ছি, 5 মিনিট। কাজের যে কোনো অভাব আছে তা নয়। বাড়িতে লোক 13 জন। প্রেসের 2 জন কম্পোজিটরও বাড়িতেই থাকে। আপিসের তারা নেই বটে, স্কুল কলেজের তারা আছে। তবে মহামায়ার মুশকিল এই যে সকলে তাকে সব কাজ করতে দেয় না। স্বামী আর ছেলেমেয়ের এমন সেবা আছে যা খুব বেশি রকম আলসে স্ত্রী আর মাও নিজেরাই করতে ভালোবাসে। আবার এমন কতগুলি কাজ আছে মহামায়ার যা করতে নেই, করতে ভালো দেখায় না, বা অন্য কাউকে করতে না দিলে খারাপ দেখায়। তাছাড়া মহামায়ার আছে ঘেন্না, গা ঘিন ঘিন করা উৎকট অদ্ভুত ঘেন্না। মনের জোরে দরকারের সময় কখনো যদি বা সে ঘেন্না দমন করতেও পারে, পেটের যা কিছু হঠাৎ গলা দিয়ে বার হয়ে আসতে চাইলে কোনো মতেই তা চেপে রাখতে পারে না। নিজের বমি দেখে নিজেই ঘেন্নায় সে আধমরা হয়ে যায়। ছোট ছেলেমেয়েগুলির কতকগুলি কাজও সে তাই নিজে করে না, তবু যা করে তার জন্য বাড়ির লোক তাকে উঠতে বসতে অনুযোগ দেয়। তা বলি বাপু, ওই শরীরে এত কাজ করা কেন? বাড়িতে কি 2 চাকর নেই নাকি কাজ করার আর মানুষ নেই? আরে বাবা, একজন যখন আরেকজনের কাছে জল চাইলো, তা ওই একজনকে 1 গ্লাস জল দেওয়ার সুখ থেকে বঞ্চিত করতে ওরকম মত পেতে না থাকলেই কি তার চলে না? ভারী ভারী কাজও করবে, টুকিটাকি কাজও করবে। আরে বাবু, কি এমন মধু আছে রে বাবা কাজে? আর শুধু কি কাজ করা, থেকে থেকে মনে একটা কাণ্ড করে বসবে না? আমি তো এই সমস্ত অনুযোগ শুনতে শুনতে অবসন্ন শরীর একসময় ভেঙে পড়তে চায় মহামায়ার। মনে হয় কেউ যদি চোখের পলকে তাকে ঘুম পাড়িয়ে দিত। স্বপ্নহীন গাঢ় ঘুম।
হাত দুটিকে তখন কোনো একটা কাজে আটকে রাখবার ভাবনা তাকে ভাবতে হবে না। ঘুম গাঢ় না হলেও মহামায়ার হাত নিয়ে স্বস্তি নেই। ঘুমের মধ্যেও হাত দুটি তার বিছানা হাতড়ায়, চাদর গুটিয়ে তোলে, ছেঁড়া থাকলে সেই ফাঁকে আঙুল ঢুকিয়ে চাদর বা বালিশের ওয়ার ফালা ফালা করে দেয়, তোষক বালিশ খুঁটে খুঁটে তুলো বের করে ফেলে, মুঠোর মধ্যে যা কিছু পায় তা দূরে ছুঁড়ে মারে। তার বিছানার ধারে কাছে আর কারোর শোয়ার উপায় নেই। স্বামী যদি তার বেঁচে থাকতো, কে জানে, একদিন সকালে উঠে হয়তো দেখা যেত তার হাত দুটি গলা টিপে স্বামী বেচারিকে মেরে রেখেছে। সুখের বিষয়ে শরীরটা তার কাঠির মতন সরু, হাতের মতন সবলও নয়, পাগলও নয়। দেহ যদি তার ঘুমের মধ্যে অবাধ্য হতে আরম্ভ করত, আর ঘুমের মধ্যে বিছানা থেকে তাকে তুলে তার হাত দুটিকে যেখানে খুশি পৌঁছে দিত, কি যে তাহলে হতো ভাবলেও মহামায়ার সর্বাঙ্গ শিউরে ওঠে। এমনই হাতের জ্বালায় জীবন তার অতিষ্ঠ হয়ে উঠেছে। ডান হাতে কলের হাতল ঘোরায়, বাঁ হাতে রুমালের কাপড় সূঁচের নিচের দিকে এগিয়ে দেয়, আর মনে মনে নিজের বিস্তৃত ও স্বর্গীয় এক পিতৃব্যের মুন্ডুপাত করে। ছেলেবেলা তাকে নিয়ে মোটরে করে যাওয়ার সময় তিনি নাকি একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিলেন। পিঠে আর হাঁটুতে তার চিহ্ন আছে। তারপর থেকেই সে নাকি রোগা হয়ে গেছে, পাশে বাড়েনি, লম্বায় বাড়েনি, কেবল তার হাত দুটি বেড়েছে স্বাভাবিকবার। নির্জন দুপুর, কলের মৃদু একটানা আওয়াজ, চেয়ারে বসে বসেই বাড়িনে ঢুল আসছিল। মহামায়া হঠাৎ জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরপো, আমাকে খুব বিচ্ছিরি দেখায় না? বারান্দায় মাদুরের পাটিতে মেয়েরা শুয়েছে। স্বামীর চিত হওয়া চেয়ারে বাড়িনের জুতোর আওয়াজে ভাঙা কেতকীর ঘুম হয়তো এতক্ষণে আবার ফিরে এসেছে। ঘরটা তাই জিনিসে ভরা হলেও কেবল একজন পুরুষ আর একজন নারী থাকায় মনে হচ্ছিল নির্জন। প্রশ্ন শুনে বাড়ির চেয়ারেই জড়সড় হয়ে বসল। বলল, না না, বয়সের তুলনায় আপনাকে বরং বেশি কচি দেখায়। তা বলছি না, বলছি হাত দুটোর জন্য তো আমায় খারাপ দেখায়। আচ্ছা তা দেখাক, আপনি তো আজ বাদে কাল ডাক্তার হবেন। বলুন তো, ছোটবেলায় মোটর অ্যাক্সিডেন্ট হলে আমার মতো হয় কি না? আপনার মতো কি হয়? বেখাপ্পা দেখতে হয়, শরীরটা এমনই শুকিয়ে যায়, কিন্তু হাত দুটো ঠিক মতো বড় হয়। আসলে ছোটবেলায় কাকার সঙ্গে মোটরে বেড়াতে গিয়ে আমার এই দশা হয়েছে, তা বুঝি জানেন না? বাড়িনের হাসি দেখে মহামায়া মাথা হেলিয়ে জোর দিয়ে বলল, সত্যি, সবাই জানে, নইলে আমি বুঝি আপনা থেকেই এমন হয়েছি। বাড়িন হাই তুলে বলল, আপনা থেকে হয়েছি মানে? আপনি তো এমনই, মানে এমনই গড়ন আপনার। আপনার বাবার কি মার নিশ্চয়ই এরকমই গড়ন ছিল, নয়তো কোনো পূর্বপুরুষের হবে, কারণ সেলের মধ্যেই তো জিন্স থাকে। প্রেসে বড় একটা মেশিন চলতে আরম্ভ করেছে। তবু সেলাইয়ের হাতকলটায় মৃদু একটানা শব্দ সুরের মতন স্পষ্ট। এবার আরও তাড়াতাড়ি বাকি রুমালগুলি সেলাই হয়ে গেল। হাতের কাজও যেন ফুরিয়ে গেলে বাঁচে। বারিনকে রুমাল দিয়ে মহামায়া বলল, কই, পাঞ্জাবির কাপড় তো এনে দিলেন না? না না, আপনার ঘাড়ে অত চাপানো উচিত হবে না। ঘাড়ে চাপানো? বাড়ির কেউ জামা চায় না, কিচ্ছু চায় না, বলে আমার ছাটকাট সেলাই ভালো নয়। সে কথা না বলে ঘাড়ে চাপানোর কথা কেন? বারিন বলল, তা কেন? আপনি চমৎকার ছাটেন, চমৎকার সেলাইও করেন। আজকেই সন্ধ্যের সময় কাপড় এনে দেবো, ঠিক আছে? কেতকী জেগেই ছিল। বারিনকে চলে যেতে দেখেও কিছু বলল না, কেবল তাকানোতে একটু নতুনত্ব এনে মহামায়ার দিকে তাকালো। মহামায়ার একবার মনে হলো বুকে একটা ছেলে না ঘুমিয়ে থাকলে এভাবে কেতকী তাকাতে পারত না। তারপর আবার নিজেকে মহামায়ার অবসন্ন মনে হতে লাগলো। হাতের ভার বহন করে দাঁড়িয়ে থাকতেও যেন কষ্ট হয় তার। কি নির্ভয় নিশ্চিন্তভাবে সকলে নিশ্চল হয়ে ঘুমিয়ে আছে, কারোর হাতের আঙুলটি পর্যন্ত নড়ে না।
মিনা পাশ ফিরে শুলো, হাত দুটি তাকে পাশ ফিরতে সাহায্য করল, তারপর আবার নিশ্চল হয়ে এলিয়ে পড়ল। আর তার হাত হলে এমন কিছু হয়তো একটা করে বসতো, সকলে জেগে উঠে জানিয়ে হইচই করে তারও ঘুম ভাঙিয়ে দিত, বলতো দেখো এই দেখো এই দেখো তোমার কীর্তি। ভুলেও কখনো বলতো না দেখো তোমার হাতের কীর্তি। সন্তর্পণে মিনার পাশে বসে মহামায়া তার ডান হাতের কাছে নিজের হাতটি রাখল। মিনার চেয়েও তার হাত সবল এবং সুডৌল। শুধু হাত দিয়ে বিচার করলে তার মতন রূপসী হয়তো মিলবে না, তবু এই হাতের জন্যই সে মানুষটা এমন বেঢপ বেখাপ্পা। এই হাতের জন্যই পদে পদে তার অশান্তি উদ্বেগ। একরকম চ্যাপটা বেমানান একটা বাঁকা হাত নিয়েও মিনার জীবনে সুখের বন্যা। আর তার শব্দ করে মিনা ধর্মড়িয়ে উঠে বসতেই মহামায়া মিনার হাত ছেড়ে দিল। নিজের হাতে হাত বুলোতে বুলোতে মিনা ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার বৌদি? হাতে একটু জোর আছে বলে আমার হাতটা গুঁড়িয়ে দিতে এসছো? পালোয়ানের কাছে যাও না, গুন্ডার কাছে যাও, ওই বারিন্দার সঙ্গে লাগো না গিয়ে। মহামায়ার কান্না আসবার উপক্রম হয়ে এসেছিল। সজল মৃদু স্বরে সে বলল, হঠাৎ মনের ভুলে তোর হাত চেপে ধরেছি মিনা। একটা কথা ভাবতে ভাবতে আমি। মিনা ছেঁচে উঠে বলল, মনের ভুলে তো তুমি সবই করো। চুল ধরে টানো মনের ভুলে, দামি শাড়ি ছিঁড়ে ফেলো মনের ভুলে, হাত চেপে ধরো মনের ভুলে, হাত দুটো কেটে ফেলতে পারো না মনের ভুলে? এ ভৎসনায় ঘুমিয়ে থাকা মেয়েদের পক্ষে অসম্ভব। তারা জাগলো, জেগে উঠেই জানবার জন্য ব্যাকুল হয়ে উঠল, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ঘুমোচ্ছিলাম, আমার হাত মুচড়ে ভেঙে দিয়েছে একদম। মহামায়ার প্রতিবাদের জন্য এক মুহূর্ত অপেক্ষা করে সকলে আবার কলরব করে উঠল। একজন মহামায়ার একটি হাত উঁচু করে নেড়েচেড়ে দেখে ঝটকা মেরে ফেলে দিয়ে বলল, হাত তো নয়, একেবারে গদা যেন। মহামায়া নীরবে উঠে গিয়ে রেলিংয়ের সেইখানে দাঁড়ালো। মিনার হাত সে মুচড়ে ভেঙে দেয়নি, মুচড়ে ভেঙে দিয়েছে একটি ফুলের চারা। এখনো সেটি নিচে কলঘরের ছাদে পড়ে আছে। সাতটার সময় বাড়িন 7 গজ পাঞ্জাবির কাপড় নিয়ে এলো। নিচে প্রেস তখন বন্ধ হয়ে গেছে, কাজ হচ্ছে কেবল দপ্তরি ঘরে। এ সময় মুহূর্তের জন্য মহামায়ার হাতে স্থির হবার অবকাশ থাকে না। কিন্তু আজ মহামায়া চুপচাপ বারান্দায় বসেছিল, দু হাতে ধরেছিল রেলিংয়ের শিক। এই সময় এই অবস্থায় তাকে কেউ কোনোদিন দেখেছে বলে মনে করতে পারে না। এ বাড়ির লোকেদের তুলনায় সে যেমন বেমানান, তার দেহের তুলনায় তার হাত দুটি যেমন বেমানান, এ সময় এভাবে তার বসে থাকা যেন তার চেয়েও বেমানান। কেতকীর স্বামী তার গদিয়াটা চেয়ারে চিত হয়ে পড়ে আছে। কেতকী নিজের ছেলের কান্না থামাতে না পেরে পাগল হয়ে উঠেছে। আরো 4-5টা ছেলে মেয়ে চেঁচাচ্ছে। ভাড়ার বার করে দিতে গিয়ে মিনা প্রায় কেঁদে ফেলবার উপক্রম করছে। স্কুল কলেজ থেকে ফিরে একবার যারা খাবার পেয়ে খায়নি, এখন বেরিয়ে ফিরে খাবার চেয়ে তারা পাচ্ছে না। রান্নাঘর থেকে কিসের একটা গোলমাল শোনা যাচ্ছে। মহামায়ার বুড়ি শাশুড়ি কাস্তে কাস্তে মরে যাওয়ার ভয় দেখাচ্ছেন। কোমরে আঁচল জড়িয়ে মহামায়া একবার তার গদা দুটিকে নিয়ে যুদ্ধক্ষেত্রে নামলেই সমস্ত গোলমাল থেমে যায়। কিন্তু আঁচল সে জড়িয়ে রেখেছে গায়ে, আঙুল দিয়ে দুটি গদাকেই বেঁধে রেখেছে রেলিংয়ের শিকে। মানুষের ওপর তার অভিমান হয়নি, ঘেন্না সে করছে নিজেকে। যে অনুভূতি তার মধ্যে সব থেকে বেশি প্রবল, সেই অনুভূতি আজ কেবল নারীর মধ্যে পাক দিয়ে উঠছে। মনে হচ্ছে এই বুঝি সে বমি করে ফেলল। কোমরে আঁচল জড়ালে এ ভাবটা কমে যাবে কিনা বাড়ি আসবার অনেক আগে থেকে সে এই কথাটাই ভাবছিল। কোমরে আঁচল জড়িয়ে সে যে রহস্যের সৃষ্টি করে, তার পীড়ন সকলে যে শুধু তার কোমরে আঁচল জড়ানো সেবার জন্য সহ্য করে, মহামায়ার তা অজানা নয়। বমি বমি ভাব সামলাতে হলে নাভির কাছে খুব আঁট করে তাকে আঁচলটা জড়াতে হবে। এই সরু কোমর তার, আঁচল আঁট করে বাঁধলে কি অকথ্য সরুই দেখাবে সেই কোমর।
আর তার তুলনায় কি অসম্ভব বিশাল দেখাবে তার হাত। লজ্জায় গায়ে কাঁটা দিয়ে উঠছিল মহামায়ার। নিজেকে সামলাবার আঁচল সংক্রান্ত পরীক্ষাটুকু সে করবার সাহস পাচ্ছিল না। বারিন কাপড় নিয়ে আসতে সে উঠে দাঁড়ালো। সিল্কের কাপড় দেখে খুশি হয়ে বলল, সিল্ক? বারিন বলল, হ্যাঁ, ভালো জামা করা যায় কিন্তু। এ হাতে কি আর ভালো জামা হয় ঠাকুরপো? দু চোখে জল নেমে এলো মহামায়ার। বারিনদের বাড়ির আলোকিত জানলাগুলির দিকে তাকিয়ে সে বলল, বড়ই অবাধ্য, বড় কুচ্ছিত হাত। কি যে করি আমি এই হাত দুটো নিয়ে। কম্পোজিং রুমে টিমটিমে একটা আলো জ্বলছে। ছাপাখানা অন্ধকার, দপ্তরিখানার ভেতরটা আলোয় ঝলমল করছে। খোলা দরজা দিয়ে খানিকটা আর খোলা জানলা দিয়ে খানিকটা দেখা যায়। যন্ত্রে ফেলে বুড়ো দাড়িওয়ালা দপ্তরি ছাপা ফর্মা কাটছে। দেখতে দেখতে মহামায়ার হাত এদিকে এগিয়ে যায় বারিনের দিকে। বারিন সাহেবী পোশাক পরে বেরিয়েছিল, এখন সেই বেশেই সোজা এখানে এসেছে। মহামায়ার ডান হাত এগিয়ে গিয়ে তার কোটের মাঝের একটা বোতামকে পাকড়াও করে পাক দিতে থাকে। মুখে বমি করার ভাব ফুটে আছে ভেবে মুখ মহামায়ার ফেরানো থাকে অন্যদিকেই। কয়েকটা মোচড় খেয়েই বারিনের কোটের বোতামটি আলগা হয়ে খসে আসে। মহামায়া তখন পাকড়াও করে তার উপরের বোতামটিকে, সেটি খসে এলে তার নিচের দিকে। কেতকীর স্বামী চিত হয়ে থেকেই মৃদুস্বরে ডাকে, বৌঠান, ও বৌঠান। মহামায়া মুখ ফিরিয়ে আনতে আনতে বারিনের সে বোতামটিও খসে আসে। অন্য একটি বোতাম ধরে মহামায়া আরো মৃদুস্বরে বলে, কেন ঠাকুরপো? ও কি করছো? কি করছি? বোতাম ছিঁড়ছো কেন বারিনের? বোতাম ছিঁড়ছি? মহামায়া চমকে ওঠে। ও মা, তাই তো। একবার নিজের হাতের বোতামগুলি আর একবার বারিনের কোটের বোতামের খালি ঘরগুলির দিকে তাকায় মহামায়া। নিঃশ্বাস ফেলতে যাওয়ায় মনে হয় যে ভেতরে যা কিছু আছে সব যেন বেরিয়ে আসতে চায়, কেবল ছিদ্রগুলি ছোট বলে তা বেরিয়ে আসতে পারছে না। একটু সরে দাঁড়ায় মহামায়া, কিন্তু কত দূরে আর সরে যাবে। সকলকে শুনিয়ে শুনিয়ে মিনা কেতকীর স্বামীকে বলে, বোতাম ছেঁড়ার কথা কি বলছো মেজদা? সারাদিন আজ কত কি ছিঁড়েছে হিসেব রাখো কিছু? আমার সেই যে ঘাসের রঙের শাড়িটা কিনে দিয়েছিলে, নরুদের বাড়ি নেমন্তন্ন গিয়ে কালকে নিজেই উনি তাতে চুন লাগালেন। ও বেলা ধুয়ে রেলিংয়ে মেলে দিয়েছি। ও মা, কখন কাছে দাঁড়িয়ে কাপড়খানা ফালা ফালা করে ছিঁড়ে দিয়েছেন। তারপর খোকাকে দুধ খাওয়াতে গিয়ে দিলেন ওর মুখে আস্ত চামচটা সেঁধিয়ে। দুপুরবেলা তোমার টুথব্রাশ দিয়ে খুঁড়ে খুঁড়ে তোমার অত স্বাদের চারাটা টপ থেকে তুলে মাটিতে মুচড়ে ফেলে দিল। আমি এই বারান্দায় ঘুমোচ্ছি পাটি পেতে, বলা নেই কমা নেই পাশে এসে বসে এমন মোচড় দিয়েছে আমার হাতখানা এখনো কনকন করছে। কোমরে আঁচল বেঁধে যে দুহাতকে খাটায়, মিনার কথা শুনতে শুনতে বমি থামাবার জন্য সে মুখে আঁচল গুজে দিয়েছে। বারিনের সিল্কের থান মাটিতে ফেলে বারিনের একটা হাত ধরে টানতে টানতে সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। কেতকীর স্বামী একবার আর সিঁড়ি দিয়ে নামবার সময় বাড়ির দুজন মেয়ে দুবার জিজ্ঞাসা করল, ও কি, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? মুখ থেকে আঁচলও সে সরালো না, কথার জবাবও সে দিল না। একেবারে নিচের তলায় গিয়ে সে ঢুকলো দপ্তরির ঘরে। মরতে দিও না ভাই ঠাকুরপো, বাঁচিও। এই বলে বাঁধানো বই কাটবার যন্ত্রে ফেলে কনুইয়ের নিচ থেকে নিজের দুটি হাতকে মহামায়া কেটে বাদ দিল। নিজের রক্তে ভেজা কয়েকটা বই খাতা আর ছাপানো ফর্মার ওপরে টলে পড়ে জ্ঞান হারাবার আগে সে বলল, অবাক হইও না ভাই, লোকে আত্মহত্যাও করে। রক্তটা থামিয়ে আমাকে বাঁচাও। তোমার পাঞ্জাবিটা আর তৈরি করে দিতে পারলাম না। নিচে মাদুরে বই খাতার ওপরে পড়ে রইল হস্তবিহীনা মহামায়া।
আর লোহার যন্ত্রের ওপর একরাশ সরু সরু কাটা কাগজের ওপর পৃথক হয়ে পড়ে রইল দুটি নিষ্পন্দ হাত। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হাত। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, মহামায়া রত্না চক্রবর্তী, বারিন রিতম ব্যানার্জি, মিনা পৃথা রায়, বাড়ির একটি মহিলা এবং কেতকীর ভূমিকায় তনুশ্রী সাহা, অন্যান্য ভূমিকায় সন্দীপ দেবনাথ এবং সৌম্য মুখার্জি, বাড়ির অন্য মেয়ে অনুপমা ভাদুরী, গল্পের সূত্রধার এবং কেতকীর স্বামী আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা এবং সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ নতুন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।